খুব নিম্ন মনের পরিচয়, নিম্ন মেধার পরিচয়। উনি বলেছেন কোনো একটি সম্প্রদায় যদি জন্ম না হয় আরেক সম্প্রদায়ের বোধহয় জন্ম বৃথা। আমার তো মনে হয় উনি যাই বলুক, আমার মনে হয় আমাদের জন্মটা বৃথা হলো ওনার মতো একজন মানুষকে পুরো সবার মেয়র হিসেবে দেখা। এই ধরনের মন্তব্য অন্য কেউ করলে এতদিনে হয়তো বিহাইন্ড দ্য বার থাকতেন। কলকাতার মেয়র, ওনাকে তো অশিক্ষিত বলা যাবে না, তাহলে তো আমাদের সম্মান যাবে সারা পৃথিবীর কাছে। এরকম একজন শিক্ষিত ব্যক্তি তার নিজের বাড়ির লোকের কাছে কি পরিচয় দেন, কি উত্তর দেন, কি সদুত্তর দেন, তার কিভাবে বিশ্লেষণ করেন এই ধরনের একটা কুমন্তব্য করার। আগে যে টিমটা আমরা একটা বৃহদাংশ কলকাতায় অন্তত এবং কলকাতা ছাড়াও কলকাতার বাইরে বহু মানুষ রাস্তায় নামতাম অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করতে, সেখানে একটা বৃহৎ অংশকে শাসক দল সুচারুভাবে কিনে নিলেন, অথবা বলবো তারা নিজেরা বিক্রি হয়ে গেলেন। না, আমার মনে হয় তালিবানরাও বোধহয় হার মেনে যাবে যা অত্যাচার। পশ্চিমবঙ্গের সুপ্রিমো যারা, শাসক দলের যারা সুপ্রিমো, তারা মনে করেন পুলিশ স্টেশনের দরকার নেই। তারা মনে করেন ক্লাবগুলোকে আমরা টাকা দেবো, ক্লাবগুলোই এক একটা পুলিশ স্টেশন, ক্লাবগুলোই একটি ন্যায় বিচারালয়। সরকার পক্ষের এত অন্যায়, এত অবিচার, এত তোলাবাজি, শিশুর মুখের অন্ন কেড়ে নেওয়া রেশন থেকে তাদেরকে সাপোর্ট করছেন। সেই শাসক দলকে তারা ইভেন বলছেন ভোট দিতে। একটাই তফাৎ, তাহলে মটা খাওয়া হয়ে গেছে। অর্থাৎ আগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়, এখন ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা ছাড়া উনি কিছুই বোঝেন। একটা জিনিস প্রমাণিত লাস্ট লোকসভা ইলেকশনের ভোটে, দুর্নীতি, তোলাবাজি, জুলুমবাজি এগুলো করলে তারা আরো বেশি ভোটে যেতে। খুব নিম্ন মনের পরিচয়, নিম্ন মেধার পরিচয়। উনি বলেছেন কোনো একটি সম্প্রদায় যদি জন্ম না হয় আরেক সম্প্রদায়ের বোধহয় জন্ম বৃথা। আমার তো মনে হয় উনি যাই বলুক, আমার মনে হয় আমাদের জন্মটা বৃথা হলো ওনার মতো একজন মানুষকে পুরো সবার মেয়র হিসেবে দেখা, কলকাতার মেয়র হিসেবে ওনাকে দেখা। এটা বোধহয় বাঙালিদের বা সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক এবং সত্যি তখন মনে হয় সত্যি আমাদের জন্ম বৃথা। স্যার, কোথাও গিয়ে কি এইরকম মন্তব্য একদম সাম্প্রদায়িক রাজনীতিকে কোথাও গিয়ে উস্কে দিলেন না তিনি? অতি অবশ্যই উস্কে দিলেন, অতি অবশ্যই উস্কে দিলেন। এই ধরনের মন্তব্য অন্য কেউ করলে এতদিনে হয়তো বিহাইন্ড দ্য বার থাকতেন। সেখানে উনি দিব্যি মেজাজে ঘুরে বেড়াচ্ছেন, হাসছেন, খেলছেন। আমি জানি না ওনার মতো একজন, আমি শিক্ষিতই বলবো, কলকাতার মেয়র, ওনাকে তো অশিক্ষিত বলা যাবে না, তাহলে তো আমাদের সম্মান যাবে সারা পৃথিবীর কাছে। এরকম একজন শিক্ষিত ব্যক্তি তার নিজের বাড়ির লোকের কাছে কি পরিচয় দেন, কি উত্তর দেন, কি সদুত্তর দেন, তার কিভাবে বিশ্লেষণ করেন এই ধরনের একটা কুমন্তব্য করার পরিপ্রেক্ষিতে। স্যার, কোথাও গিয়ে কি বাংলার মানুষ আপনাদেরকে পথে দেখতে পাবে এইসবের প্রতিবাদে? কিন্তু দেখতে তো পাওয়া উচিতই, অতি অবশ্যই উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি, দেখুন আমি আমার মতো করে বহু বছর ধরে বলে যাচ্ছি, আবারও বলছি, শাসক দলের ভালো কাজকে আমি ভালো বলি, যেগুলো সমাজের পক্ষে অন্যায় তার এগেনস্টে আমি বলি। কিন্তু আগে যে টিমটা আমরা একটা বৃহদাংশ কলকাতায় অন্তত এবং কলকাতা ছাড়াও কলকাতার বাইরে বহু মানুষ রাস্তায় নামতাম অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করতে, সেখানে একটা বৃহৎ অংশকে শাসক দল সুচারুভাবে কিনে নিলেন, অথবা বলবো তারা নিজেরা বিক্রি হয়ে গেলেন। সেই মেধা যুক্ত মানুষগুলো, যার জন্য এখন খুব বিক্ষিপ্ত আন্দোলন হয়, খুব বিক্ষিপ্ত। ভয়ঙ্কর অভিযোগ করছেন। এটা ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর দুর্দিন, অতি অবশ্যই বাংলার পক্ষে দুর্দিন। তো দুর্দিন ছাড়া কি সুদিন বলবো? একটা প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে আসছে যে হিন্দু ভাবাঘাতে আঘাত লাগলে বুদ্ধিজীবীরা চুপ থাকে, কিন্তু অন্য ধর্মের কিছু হলেই ওরা তীরে ফুঁড়ে নামে। দ্বিচারিতা কেন? অতি অবশ্যই দ্বিচারিতা। আমার কথা হলো হিন্দু, আবারও বলছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলিম, সবার কাউর ধর্মের যে ভাবাবেগ আছে সেখানে আঘাত করা উচিত নয়। কারণ বিশ্বাস প্রতিটি মানুষের তার মতো তার কাছে, সেই জায়গায় আঘাত করার কাউর কোনো অধিকার নেই। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখি, যেমন আমরা পুলিশকে দেখতে পাই, আপনি গাঙ্গুলিবাগান যান, আপনি গড়িয়াতে যান, কোনো হিন্দু ছেলে বাইক নিয়ে যাচ্ছে হেলমেট না থাকলে খুব যথাযথ কারণে তাকে আটকানো হয় রাস্তায়।
আপনি পাকসাগাছ যান, আপনি খিদিরপুর চলে যান, মুসলিম ছেলেরা যদি হেলমেট না পরে ধরতে পারবে পুলিশ? ধরবে না। তো এই ঠিক সেরকমই আমাদের এখানেও যারা ইন্টেলেকচুয়ালদের একটা বড় পার্ট, তারা যখন হিন্দুদের উপরে কখনো আঘাত নেমে আসে বা বাজে কথা তাদের নামে বলা হয়, তখন তারা নিশ্চুপ। তার কারণ তারা এখানে যে অন্যায়গুলো হয় শুধু হিন্দু মুসলিম না, যে কোনো জাতির উপরে, তারা সেটা চোপড়ার ঘটনা হতে পারে, সেটা কুচবিহারের ঘটনা হতে পারে, তারা তখন সেগুলো দেখতে পান না, সেগুলো নিয়ে চুপ। তারা হাতরাস, নিশ্চয়ই হাতরাসও খুব অন্যায় হয়েছিল, উন্নাও তারা দেখতে পান এখান থেকে 1000 কিলোমিটার দূরে। তাদের এতটাই দূরদৃষ্টি, আমি দূরদৃষ্টি ইন দ্য সেন্স দূরের দৃষ্টি, তারা কাছেরটা দেখতে পান না। নিশ্চয়ই তাদের বিচার, তাদের মেধা সম্পর্কে তো কোনো সন্দেহ করার জায়গা নেই। অসাধারণ সব মেধার ব্যক্তি, তারা নাট্য ব্যক্তিত্ব হতে পারেন, তারা সাহিত্যিক হতে পারেন, তারা গায়ক হতে পারেন, তারা শিল্পী হতে পারেন। সুতরাং তাদের এই যে দূরে দেখার একটা ক্ষমতা, নিজের সামনেটা না দেখা, সেটা তারা অ্যাচিভ করেছে। বাংলা নিশ্চয়ই তাদের ধন্যবাদ দেবে ভবিষ্যতে, বা এখন দিচ্ছি। স্যার, বলতেই হয় রাজ্য জুড়ে যে অসহিষ্ণুতার পরিচয় আমরা পাচ্ছি, কার্যত বলা যায় চিত্র দেখা যাচ্ছে একদম। আপনি যেরকমটা বললেন সেই সূত্র ধরেই আমি বলবো, চোপড়া থেকে আড়িয়াদহ একদম দেখলাম সাম্প্রতিককালে সিউড়ি সাঁড়াশি দিয়ে টানা হচ্ছে কিশোরের যৌনাঙ্গ। এই তালিবানি শাসন চালানো জয়ন্ত সিংকে নিয়ে কি বলবেন? তালিবানি শাসন কতটা ভয়াবহ সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। না, আমার মনে হয় তালিবানরাও বোধহয় হার মেনে যাবে। যা অত্যাচার হচ্ছে, তালিবানরা পরবর্তীকালে রেফারেন্স দেবে বাংলার কথা, যে এটা বাংলার শাসন চলছে আফগানিস্তানে। আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা দেখলাম চ্যাংদোলা করে ঝুলিয়ে একজনকে লাঠি দিয়ে একদম বলা চলে তৃণমূলের যে লেঠেল বাহিনী বেধড়ক মারধর করা হচ্ছে। তার আগে চোপড়াতেও যা ঘটলো প্রকাশ্য দিবালোকে। প্রশ্ন হচ্ছে, তৃণমূলের এই নেতারা নিজেদের হাতে কেন আইন তুলে নিচ্ছে? কেন তুলবেন না? পশ্চিমবঙ্গের সুপ্রিমো যারা, শাসক দলের যারা সুপ্রিমো, তারা মনে করেন পুলিশ স্টেশনের দরকার নেই। তারা মনে করেন ক্লাবগুলোকে আমরা টাকা দেবো, ক্লাবগুলোই এক একটা পুলিশ স্টেশন, ক্লাবগুলোই একটি ন্যায় বিচারালয়। সুতরাং এই সমস্ত বিচারালয়ে তাদেরকে বিচার করা হয়, সালিসি সভা বসানো হয়, সেখানে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সুতরাং কারণ তাদেরকে পুষে রাখা আছে, তাদেরকে লাইসেন্স দেওয়া আছে, ভাই তোমরা তোলা তুলতে পারো, তোমরা বন্দুক চালাতে পারো, তোমরা অত্যাচার করতে পারো, কিন্তু ভাই সারা বছর তোমরা এগুলো করো, তোমাদের লাইসেন্স দেওয়া হলো। ভোটের সময় ভোটের বৈতরণটা কিন্তু তোমাদের পার করতে হবে, যার জন্য তারা করেন এবং পার পেয়ে যান। তারা অন্যায় করেন, যারা অভিযুক্ত, যাদের উপরে অন্যায় হলো তারা অ্যারেস্ট হয়। এটা আমাদের রাজ্যের, আমাদের ভবিষ্যৎ বা আমাদের বর্তমান হয়ে দাঁড়িয়েছে। স্যার, আমরা দেখছি বামফ্রন্ট আমলে বুদ্ধিজীবীদের ভূমিকা, আর বর্তমান শাসক দলের যে সরকার তৃণমূল আমলে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে কি বলবেন? বামফ্রন্ট আমলেও আমরা যেরকম বহু মানুষ প্রতিবাদ করেছি, আবার একদল বা এক শ্রেণীর বুদ্ধিজীবী কিন্তু ছিল, তারা বামফ্রন্ট আমলে বামফ্রন্টের কোনো দোষ দেখতে পারতেন না। এটা কিন্তু বাস্তব কথা। বামফ্রন্টের যাবতীয় তারা দেখতেন না, তারা এই বর্তমান বুদ্ধিজীবীদের মতো দূরেরটা দেখতেন। এবং পরবর্তীকালে তারা আবার যখন সরকার বদল হলো, তারা তখন আবার প্রতিবাদ দেখানো শুরু করলেন। সেটা একটা দিক গেল। কিন্তু বর্তমান যারা প্রজন্মের বা বর্তমানে যারা রয়েছেন, তারা কিন্তু সত্যি সত্যি একটা সময় একটা অসাধারণ রোল নিয়েছিলেন, বাংলার জন্য ভূমিকা নিয়েছিলেন। সেই ভূমিকার থেকে আমরা আচমকাই দেখলাম তাদের পদস্খলন হলো। হ্যাঁ, তারা বহু ক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছি পরিষ্কার, বহু অন্যায়, বহু অভিযোগ থাকা সত্ত্বেও তারা চুপ, তারা শীত ঘুমে আছেন। আমি জানি না তাদের কোন পারিশ্রমিকের বিনিময়ে বা কোন উপঢৌকনের বিনিময়ে সরকার পক্ষ তাদের চুপ করিয়ে রাখতে পেরেছেন, অথবা তারা নিজেদেরকে সংযত করে নিয়েছেন, অথবা তারা সরকার পক্ষের এত অন্যায়, এত অবিচার, এত তোলাবাজি, শিশুর মুখের অন্ন কেড়ে নেওয়া রেশন থেকে তাদেরকে সাপোর্ট করছেন। সেই শাসক দলকে তারা ইভেন বলছেন ভোট দিতে। তখন যে বুদ্ধিজীবীরা যেভাবে রাস্তায় নামতো, আমরা দেখতে পাচ্ছি এখন আপনি যেরকমটা বললেন এক্ষুনি, এখন এত কিছু ঘটার পরেও রাস্তায় নামে না কেন বুদ্ধিজীবীরা? ওই যে বললাম, তারা ওই ভগবান নিদ্রা গিয়েছেন, তারা এতটা গভীর ঘুমে আছেন, যারা দেখতে পান না যে 2 বছরের ওপরে রাস্তায়
এত অসংখ্য ছেলে মেয়েরা বসে আছে যারা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ অথচ চাকরিটা পাচ্ছেন না। তারা কিন্তু দেখতে পান না যে এত অসংখ্য ছেলে মেয়ে যারা অন্যায়ভাবে টাকা দিয়ে বা বাংলায় বললে চুরি করলো চাকরিগুলো, তাদের জন্য সরকারের পাশে তারা গিয়ে দাঁড়াচ্ছেন। তারা দেখতে পান না চোপড়ার মতো এরকম ঘটনা ঘটছে। তারা দেখতে পান না, আমি কত ঘটনা বলবো, তারা দেখতে পান না সন্দেশখালীতে কি করুণ অবস্থা করা হয়েছে এই বছরের পর বছর। তাদের এই ক্ষমতা আছে, তারা এগুলো দেখে চুপ করে থাকার। তারা নিজেদের বিবেকের কাছে নিশ্চয়ই প্রশ্রয় দেন, আরে এটা তো দারুণ সাম্রাজ্যে আমরা চলেছি, দারুণ রাজ্যে আমরা বাস করছি, কি প্রচন্ড উন্নয়ন হচ্ছে, তাই জন্য তারা সরকারের বাহবা দিচ্ছেন। খুব ভালো। স্যার, স্লোগান উঠেছিল 11 সালে, বদলা নয় বদল চাই। ঠিক এই বদলটা এই তৃণমূলকেই কি আপনারা চেয়েছিলেন? দেখুন, আমাদের বদলও হয়েছে, বদলাও চলেছে। বদলা নয় বদল চাই মুখের কথা ছিল। আপনি অত দিন আগের কথাও বাদ দিন, আপনি প্রতিটি ইলেকশনের পরে দেখুন তো, বিরোধী পক্ষ যারা ভোট হয়ে যাওয়ার পরে রেজাল্ট বেরোনোর পরে, শাসক দল জিতে যাওয়ার পরে যেভাবে বদলা নেওয়া হয়, সে যে কোনো বিরোধী দল, সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যে কেউ হতে পারে, তাদের উপরে যেভাবে বদলা নেওয়া হচ্ছে, বাড়ি ঘর ভেঙে, বুলডোজার দিয়ে ভেঙে, তাদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে, এটা কোনো সুস্থ সংস্কৃতির লক্ষণ? তা আমার বছরের পর বছর আমার নিজের মনের কাছে এই প্রশ্ন। তখনকার যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে দলনেত্রীকে সামনে রেখে এত লড়াই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? একটাই তফাৎ, তাহলে মটা খাওয়া হয়ে গেছে। অর্থাৎ আগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়, এখন ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা ছাড়া উনি কিছুই বোঝেন না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন বিরোধী দলে থাকতো, এতক্ষণে কলকাতা আন্দোলনের ঝাঁঝে জ্বলতো, কিন্তু বিজেপি বা বামেরা কেন সেই আন্দোলনের ঝাঁঝ আনতে পারছে না বলে আপনার ধারণা? সেটা তো ওনারা বলতে পারবেন যে কেন আনতে পারছেন না। তবে ওনাদেরও নিশ্চয়ই, আমি বলবো, অনেক সক্রিয়ভাবে আমরা রোলটা দেখবো ভেবেছিলাম। আর বামেদেরও 35 বছর রাজত্ব করার পরে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। যুব সমাজ তাদের দিকে অন্তত সেইভাবে আর আসছে না। ইদানিং তাও আমরা দু একটা দেখতে পাচ্ছি। বিজেপির আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখছি, কিছুটা দাঁড়িয়েছিল, আবার তাদের নিজেদের মধ্যেই এতটা কুন্দল রয়েছে, গোষ্ঠী কুন্দল। এইভাবে তো হয় না। সত্যিকারের আন্দোলন করতে গেলে সবাই মিলে এগিয়ে আসতে হয়, একে অপরকে সাথে নিতে হয়। এবং আমার মনে হয় সমাজের যখন একটা এই ধরনের অত্যাচার বা অন্যায় চলে, তখন বিজেপি সিপিএম কংগ্রেস ভুলে গিয়ে সবাই মিলে অন্তত একটা মুভমেন্ট করা উচিত যে না, এগুলো বন্ধ হোক। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে, এই মাসে, এই চলতি জুলাই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সে ডিএ মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলা থেকে লিপস অ্যান্ড বাউন্স মামলা। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল, যেমন আমাদের ভবিষ্যৎ ওনারা উজ্জ্বল করে রেখেছেন। তার কারণটা হলো, এখানে একটা জিনিস প্রমাণিত লাস্ট লোকসভা ইলেকশনের ভোটে, দুর্নীতি, তোলাবাজি, জুলুমবাজি এগুলো করলে তারা আরো বেশি ভোটে যেত। তার প্রমাণ বেশ কিছু কেন্দ্রে আপনি দেখুন, ঐতিহাসিকভাবে যে তারা বিশ্ব রেকর্ড করলেন, যে এত ভোটে জিতলেন। এটা সত্যিকারের ভাবা যায়? যখন একটা মানুষ 100তে পরীক্ষা দিয়ে 150 পায়, তখন তো কোশ্চেন আসবে।